খাগড়াছড়িতে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার হবে জানালেন জেলা প্রশাসক। পার্বত্যাঞ্চল অশান্ত করার পরিকল্পনা ইউপিডিএফ এর, বলছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, বললেন সালাউদ্দিন আহমদ। পিয়ার সহ ৫ দফা দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি। মহা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনগুলোয় কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে নারী ভক্তকুলের ঢল, দেবীর আরাধনা। ১ বছর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত কুমারী রূপে পূজা করার বিধান আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সম্প্রীতির সাথে আমরা যেন সবাই সুন্দর শান্তিতে সকল ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের দাম বাড়ালো হাব। ৫,১০,০০০ থেকে ৭,৫০,০০০ টাকার মধ্যে ৩টি প্যাকেজ ঘোষণা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। খাগড়াছড়িতে সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ, যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা। ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সাংবাদিকদের সাথে আলাপের সময় দুই রিজিয়ন কমান্ডার আরও বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ। জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে যেগুলো বানচালের জন্য ঘটনা ঘটানো হচ্ছে। আরও বলেন, পূর্ব পরিকল্পনা মতো বহিরাগত সন্ত্রাসী দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সহিংসতা ছড়ানো হয়। গুইমারায় হতাহতের ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এদিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনরতদের ৮টি দাবির মধ্যে ৭টি সমাধানের ব্যাপারে কাজ চলছে। অবরোধ প্রত্যাহার করলেই ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ ১৪৪ ধারা। শহরে ঢুকতে বা বের হতে মুখোমুখি হতে হচ্ছে তল্লাশির। যুগ্ম ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে ইউপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায়, যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতিশীলতা তৈরি করার পিছনে তারাই দায়ী। আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদের অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ১৪৪ ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করেছে, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, পাহাড় এখন শান্ত আছে। আর ৫ আগস্টের পর খোয়া যাওয়া অস্ত্র পাহাড়ে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন আইজিপি।
র্যাব মহাপরিচালকের মতেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, দুর্গোৎসব ভালোভাবে উদযাপন ঠেকাতেই খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব গম্ভীর্যের সাথে করার কথা, এবং তাকে তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র পার্বত্য অঞ্চল এবং আরসা সহ নানা দুষ্কৃতিকারীর কাছে গেছে বলে ধারণা তার। বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা অর্জন ও ফ্যাসিস্টদের মোকাবেলা করা। আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়েদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। আমরা মনে করি আমরা পারবো, উই আর ভেরি মাচ কেপেবল, এতে আমার কোনো সন্দেহ নাই। আগে একটা বলেছি, আমরা সবাই ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি অনেকেরই থাকতে পারে। তো ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা ১,৫০,০০০ অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং, এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে, ইট নেভার এভার হ্যাপেন্ড। র্যাবের মিডিয়া সেন্টারে কথা বলেন বাহিনীটির মহাপরিচালক। দাবি করেন, পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় রূপ দেওয়ার চেষ্টা চলছে। লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও আশ্বস্ত করেন তারা। ৩০,০০০ মণ্ডপে। যমুনা নিউজ, ঢাকা। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন ঘিরে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। জিয়া উদ্যানে ওলামা দলের এক কর্মসূচিতে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল। আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৩০ সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোন দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সালাউদ্দিন জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দেশে। পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে সকালে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না। এদেশে যারা পরাজিত শক্তি, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে
নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ কন্যা পূজিত হন মহাগৌরী রূপে। তার চরণেই ভক্তদের যত প্রার্থনা। অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা পালিত হয় মহা আড়ম্বরে। এর আগে মহাষ্টমীর মহাতিথিতে দেবী দুর্গার আরাধনা করা হয়। এই দিনেই অসুরকে বধ করেন দেবী, তাই তারই চরণে অশুভকে নাশের প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। চণ্ডীপাঠ, ঢাকের তাল আর মন্ত্রোচ্চারণে মহামায়ার বন্দনা। আজ দুর্গাপূজার মহাষ্টমী। এই তিথিতেই উমা বধ করেন অসুরকে, তাই তারই চরণে অশুভকে নাশের প্রার্থনায় সকাল থেকেই মহাষ্টমাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু। মহাষ্টমীতে অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হন দেবী দুর্গা। এদিন নির্জলা উপবাস থেকে দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। এরপরই শুরু হয় মহাষ্টমীর কুমারী পূজার আনুষ্ঠানিকতা। রাজধানীর রামকৃষ্ণ মঠে বেলা 11টার দিকে মণ্ডপে অধিষ্ঠান করেন কুমারী দেবী। নাম লাবণ্য চ্যাটার্জি, বয়স 6.5 বছর। তার শাস্ত্রীয় নাম মালিনী। নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট আর হাতে পুষ্প সজ্জিত হয়ে আসন নেন। 1 থেকে 16 বছর বয়সী অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ কন্যাকে দেবী রূপে পূজা করা হয় অষ্টমীতে। নারী শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তার কাছেই চান কৃপা আর আশীর্বাদ। পৃথিবীর সকল লোক যেন শান্তিতে থাকে, সুখে থাকে এবং দেশের জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনে, এটাই আজকে আমাদের মায়ের কাছে প্রার্থনা। মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে কলেজে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে পারি, খুব ভালো করে পড়াশোনা করতে পারি। আমাদের মেয়ে সমাজ ও নারী সমাজ যাতে সব সময় সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে এবং ভালো জীবনযাপন করতে পারে, এই জন্য আমরা কুমারী পূজা করি। সবাই সুখে শান্তিতে থাকতে পারে এবং সারা বিশ্বে যাতে মঙ্গল বয়ে আনো। মা যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, সুস্থ রাখে। শাস্ত্রমতে স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে তাণ্ডব চালানো কোলাসুরকে দমনে মহাকালীর শরণাপন্ন হয়েছিলেন দেবতারা। দেবতাদের উদ্ধারে তখন দেবী কুমারী রূপে বধ করেন কোলাসুরকে। সেই থেকেই কুমারী পূজার প্রচলন। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ, এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। ভালো পরিবার থেকে আসে, ভালো বংশ, ভক্ত পরিবার, তার চেহারার মধ্যে যেন সুলক্ষণযুক্ত লক্ষণ থাকে, এটা আমি আগেই বলেছি। পবিত্র ভাব যাতে থাকে, এটাই। পূজা শেষে যাওয়ার আগে ভক্তদের আশীর্বাদ দিয়ে যান দেবী। মাথা পেতে নেন ভক্তরাও। মালিনী রূপে পূজিত হয়েছেন দেবী। ভক্তদেরকে আশীর্বাদ করেছেন সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, দুধে ভাতে থাকে। পরের বছর আবার আসবেন, আবারও ভক্তদের উদ্ধার করবেন যত অশুভ অমঙ্গল থেকে, সেই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গতবারের চেয়ে দাম বেড়েছে এসব প্যাকেজের। বিশেষ হজ প্যাকেজ 51,000 কোটি টাকা বাড়িয়ে 7,50,000 টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ প্যাকেজ 27,000 টাকা বেড়ে 5,50,000 এবং সাশ্রয়ী হজ প্যাকেজ করা হয়েছে 5,10,000 টাকা। প্যাকেজের মধ্যে হজ যাত্রীদের খাওয়া ও কোরবানির খরচও ধরা হয়েছে। বাংলাদেশ থেকে হজ পালনে ইচ্ছুকদের জন্য সরকারি প্যাকেজ ঘোষণার পর জানানো হলো বেসরকারি প্যাকেজও। রাজধানীর একটি হোটেলে 3 শ্রেণীতে হজ প্যাকেজ ঘোষণা করে হাব। বিশেষ প্যাকেজ 7.5 লাখ, সাধারণ শ্রেণীতে 5.5 লাখ এবং সাশ্রয়ী প্যাকেজ 5,10,000 টাকা। গতবারের থেকে বেড়েছে প্যাকেজের মূল্য। মূল পার্থক্য গড়ে দিয়েছে মক্কা ও মদিনায় বাড়ি, হোটেল ভাড়া। বিশেষ প্যাকেজে বাড়ি ভাড়া যেখানে 3,40,000, সাধারণ প্যাকেজে 1.5 লাখ টাকা আর সাশ্রয়ী প্যাকেজে ভাড়া 1,19,000 টাকা। এর বাইরে পরিবহন, সার্ভিস চার্জ, কোরবানি, খাবার, বিমান ভাড়া সহ অন্যান্য খরচ প্রায় একই। 12 অক্টোবর পর্যন্ত এটার মেয়াদ আছে।
12 অক্টোবরের মধ্যে আমরা বুঝে যাবো যে কোটাটা পূরণ হবে কিনা। আমাদের রিলেটেড অভিযোগ খুব কম, যেমন এয়ারলাইন্সের কারণে প্যাকেজ কম বেশি হয়েছে, তারতম্য হয়েছে, সেগুলো নিয়ে হজযাত্রীদের অভিযোগ আছে। এটি আমাদের নিয়ন্ত্রণে নয়, এটি সরকার তথা এয়ারলাইন্সের উপর নির্ভর করে। তবে সৌদি সরকার কোনো খাতে খরচ বাড়ালে হাজিদের তা পরিশোধ করতে হবে। একই সাথে বিমান ভাড়া কমলে সেটিও প্যাকেজের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানায় হাব। এবার হাবের অন্তর্ভুক্ত কোনো এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজে যেতে কেউ হয়রানির শিকার হবেন না বলেও নিশ্চয়তা দেওয়া হয়। আমরা মনিটরিং করছি, একটা লোকের কোনো সমস্যা হয় নাই। এবছর যদি সমস্যা হয় আমরা এদের সাথে আমরা থাকবো। সাধারণ এবং সাশ্রয়ী প্যাকেজটি আমাদের সদস্যদের জন্য অনুসরণীয় বা এটা বাধ্যতামূলক। আর বিশেষ প্যাকেজ এটি ইচ্ছা করলে যে কোনো এজেন্সি এটি গ্রহণ না করে তার মতো করে আরেকটি প্যাকেজ তিনি নিতে পারবেন, কারণ আপনারা জানেন যে আমাদের অনেক 5 স্টার প্যাকেজ করেন। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য সেটি প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করে হাব। বিশেষ প্যাকেজটি হচ্ছে ফ্লেক্সিবল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পিআর সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 5 দফা দাবি মানার পরই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। আলাদা ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র সফরে মাত্র 3টি দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামাত। সংবাদ সম্মেলন করে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, 5 দফা দাবি মেনেই হতে হবে নির্বাচন। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। জামাত নেতা এ সময় দলের নতুন লোগো প্রসঙ্গে বলেন, এটি পরীক্ষামূলক। আলোচনাটা এখনো চলছে। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। দলের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সফরে সরকার 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি নেয়া বৈষম্যমূলক। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। অতএব সরকার নিজের থেকেই 3টা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে। এটার বার্তা তো জনগণের মধ্যে প্রশাসনের সব জায়গায় চলে গেছে। জামাত ও ইসলামী আন্দোলন 1 অক্টোবর থেকে 9 অক্টোবর গণসংযোগের ঘোষণা দিয়েছে। 10 অক্টোবর দেশ জুড়ে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দল দুটি। এই জন্য আমরা বলেছি যে শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয় তবে এনসিপি সেই পথে যাবে। আইনগতভাবেই এনসিপি শাপলা প্রতীক পায়, পঞ্চগড়ে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সদরের হাফিজাবাদ ইউনিয়নের দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। মন্দির পরিদর্শনের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের শাপলা পাওয়ার সাথে এই নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে
আশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের। ব্যবসায়ীদের কারণে নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে পাচার করা কতটুকু অর্থ ফেরত আনা যাবে। এর মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে অ্যাকাউন্ট পাসপোর্ট আছে সেসব তথ্যও রয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়গুলোকে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও বলেন, ওই প্রকল্পগুলো আগের সরকারের। তিনি জানান, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আনার সিদ্ধান্ত হয়েছে। অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কথা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারে না। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে হত্যা গুমের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা দিলেন এমন সাক্ষ্য। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অন্তত 43 জেলায় সংঘটিত হয় হত্যাকাণ্ড, আর 50টিরও বেশি জেলায় ব্যবহৃত হয় মারণাস্ত্র। এদিকে আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে সাক্ষীর অসুস্থতার কারণে। নতুন তারিখ ধার্য হয়েছে আগামী সোমবার। ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডারদের। আর তাদের সম্মিলিত নৃশংসতায় 3 সপ্তাহের আন্দোলনে শহীদ হয় প্রায় 1400 ছাত্র জনতা, আহতের সংখ্যা প্রায় 25,000। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে শেখ হাসিনার মামলার 54তম ও সর্বশেষ সাক্ষী তুলে ধরেন জুলাই অভ্যুত্থানকালীন নৃশংসতা। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। দেখানো হয় পুলিশের নৃশংসতা ও বর্বরতার তথ্যচিত্র। সাক্ষী মোহাম্মদ আলমগীর বলেন, জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে হত্যা, গুম, খুন ও নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের অন্তত 43টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড ঘটে। 50টিরও বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র। আমরা 47 পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম যে আরও বেশি 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন দমনে। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী সোমবার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা খুব বেশি সুবিধা করতে পারছে না বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কাইয়ুম মোল্লা। দুপুরে তেজগাঁওয়ে এনটিএমসির কার্যালয়ে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান, এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয়, গুজব ঠেকাতেও কার্যকরী ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। আনসার থেকে শুরু করে পুজোতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। এই অ্যাপের সাহায্যে এখন পর্যন্ত 132টি অপতৎপরতা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার চাইলে জাতীয় নির্বাচনেও অ্যাপটি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে জানান এনটিএমসি মহাপরিচালক। অনেক ডিলিট হয়েছে, প্রোপাগান্ডা আমরা অনেক ডিলিট করতে সক্ষম হয়েছে। শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে, রিপোর্ট করছি, রিমুভ হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা আমাদের নজর আছে। প্রোপাগান্ডা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে যা করণীয় আমরা করছি।
আমদানি পণ্যের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে বঙ্গোপসাগরে বন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে বহির্নোঙরের গ্র্যাভো এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। এ সময় বন্দর এলাকায় বিশ্বাস গ্রুপের ৭,০০০ টন গম বোঝাই উম্মে কুলসুম নামে ৬টি লাইটার জাহাজে নির্ধারিত ৭২ ঘন্টার অতিরিক্ত ১২ দিন অবস্থান করার প্রমাণ মেলে। এছাড়াও ১১৫০ টন পাথর বোঝাই আরেক জাহাজ গুলশানার অতিরিক্ত সময় ধরে অবস্থানের প্রবণতা দেখা যায়। আর বসুন্ধরা ২৭-এ ছিল ফায়ার এক্সটিংগুইশার অকেজো। এ সময় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়। বন্দরের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন অভিযানে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো।